চতুর্থ নম্বরে, যেটা আমরা সিলেবাসের চতুর্থ নম্বর জিনিস পড়বো, আর এখানে আমরা বইয়ের পড়বো 9 নাম্বার চ্যাপ্টার। ওকে, আচ্ছা তাহলে আমি শুরু করি নাকি? জি স্যার, শুরু করেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ক্যাপিটাল বাজেটিং টেকনিক, এটা আসলে ক্যাপিটাল বাজেটিংটা কি এটা আগে ধারণা দিই। যে একটা ফার্ম ইনভেস্টমেন্ট করে, ইনভেস্টমেন্ট দুই ধরনের হয়। কয় ধরনের হয়? সচরাচর ইনভেস্টমেন্ট দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। উত্তর দাও। শুনতেছো কি আমাকে? জি স্যার। জি স্যার, দুই ধরনের স্যার। দুই ধরনের ক্যাপিটাল বা দুই ধরনের হয়। একটা হলো কি লং টার্ম, আর একটা হচ্ছে শর্ট টার্ম। একটা হলো লং টার্ম আর শর্ট টার্ম। আর একটা কি শর্ট টার্ম। শর্ট টার্ম। লং টার্ম শর্ট টার্মটা তোমরা অলরেডি পড়ে আসছো। শর্ট টার্মের জন্য যে আমরা বাজেট করি সেটাকে বলি ওয়ার্কিং ক্যাপিটাল। সেটাকে কি বলি? ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের উপর তোমরা একটা কোর্স অলরেডি পড়ে আসছো। সেখানে কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়ছো, ক্যাশ ম্যানেজমেন্ট পড়ছো, কারণ লাইবিলিটি সংক্রান্ত পড়ছো, কমার্শিয়াল পেপার সংক্রান্ত ধারণা পড়ছো। এগুলা সংক্রান্ত তোমরা অলরেডি বিভিন্ন পড়ছো। এখন ক্যাপিটাল বাজেটিংটা কি? ক্যাপিটাল বাজেটিং হলো লং টার্ম ইনভেস্টমেন্ট প্রজেক্ট গুলোকে ইভালুয়েশন করা হয়। অর্থাৎ যখন লং টার্ম ইনভেস্টমেন্টকে ইভালুয়েশন করা হয় সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল বাজেটিং। এই ক্যাপিটাল বাজেটিং এর লং টার্ম প্রজেক্ট গুলোকে যখন আমরা ইভালুয়েশন করব, যেই টুল দিয়ে, যেই যন্ত্র দিয়ে, যেই মেশিন দিয়ে, সেই জিনিস বা মেশিন গুলোকে বলা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক। তার মধ্যে বিভিন্ন টেকনিকের নাম আছে, যেমন হলো নিট প্রেজেন্ট ভ্যালু, একটা এনপিভি বলতেছি সেটাকে। আবার আরেকটা হচ্ছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। আবার কতগুলো আছে পেব্যাক পিরিয়ড, আরেকটা হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এভারেজ অ্যানুয়াল নিট প্রেজেন্ট ভ্যালু এটাও আছে। আবার অ্যানুয়াল অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন আছে, মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন আছে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স আছে। বুঝছো কিনা? এগুলো এক একটা টেকনিক। এই টেকনিক গুলো আমি এখানে পাবো না, এগুলো আমি তোমাদের ওভারভিউ বলতেছি, এখানে কোথাও পাবো না। এই জিনিসগুলো, এই টেকনিক গুলো আমরা ব্যবহার করি, যে আমরা এই টেকনিক গুলো ব্যবহার করে সিদ্ধান্ত নিই। আর লেটেস্ট তোমাদেরকে দিছি যে এমটিভির পরে আমি আরো টেকনিক আলোচনা করছি, যেটা তোমাদেরকে একটা শীট দিয়ে আলোচনা দিয়ে দিছি। সেটা হচ্ছে গ্রিন নিট প্রেজেন্ট ভ্যালু, গ্রিন আইআরআর, গ্রিন প্রফিটেবিলিটি ইন্ডেক্স। অর্থাৎ সবকিছুর সাথে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলোকে অ্যাডজাস্ট করা হয়েছে, যেটা তোমাদেরকে আমি কি দিছি, ওই যে ডাউনলোড করে নিচ্ছ জার্নাল থেকে। হ্যাঁ, আচ্ছা এখন আসো তাহলে টেকনিক গুলো কি। নিট প্রেজেন্ট ভ্যালু কি? নিট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে যে আমাদের ক্যাশ ফ্লো গুলোকে যখন আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব একটা ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আগামী এক বছরের ফ্লোটা আজকে তার মূল্য কি রকম, এই পেতে গেলে একটা ডিসকাউন্ট ফ্যাক্টর ব্যবহার করি। ওই ডিসকাউন্ট ফ্যাক্টর কে আমরা ক্যাশ ফ্লো গুলোকে এক জায়গায় করি, এবং তার আউটফ্লো কত সেটা এক জায়গায় করি, অথবা ক্যাশ আউটফ্লো গুলোকে নেগেটিভ সেন্সে ব্যবহার করি, এবং ইনফ্লো গুলোকে পজিটিভ সেন্সে ব্যবহার করে আমরা যেই ভ্যালুটা পাই সেটাকে বলা হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু। সেটাকে কি বলা হচ্ছে? নিট প্রেজেন্ট ভ্যালু। অর্থাৎ এক কথায় প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো ইকুয়াল টু নিট প্রেজেন্ট ভ্যালু। ইকুয়াল টু কি? নিট প্রেজেন্ট ভ্যালু। এখানে আসো, নেক্সটে আসো, উপরে আসো। কোথায় এটা টেকনিক? হ্যাঁ, একটা টেকনিক নিয়ে এই পেব্যাক পিরিয়ড। এখানে আসো, এই পেব্যাক পিরিয়ড দিয়ে শুরু হয়েছে টেকনিক, পেব্যাক পিরিয়ড। আচ্ছা, এটা একটা টেকনিক। এখানে দেখো, ওটা পরে জানো। পেব্যাক পিরিয়ড কি বলা হচ্ছে? পেব্যাক পিরিয়ড আসলে কি? এটা একটা টেকনিক। এই টেকনিকের মাধ্যমে আমরা ইনভেস্টমেন্ট করব কিনা আমাদের সিদ্ধান্ত দিতে পারবে। অর্থাৎ আমি যত টাকা ইনভেস্ট করব, ইনভেস্টমেন্টের টাকাটা আমার কত সময়ের মধ্যে, কত বছরের মধ্যে, বা কত মাসের মধ্যে, কত দিনের মধ্যে ফেরত আসবে, এটা কি বলা হচ্ছে? পেব্যাক পিরিয়ড। এই জন্য পেব্যাক পিরিয়ডকে বলা হচ্ছে লেংথ অফ টাইম to recover your investment. Length of time to recover your investment. বুঝছো কি? পেব্যাক পিরিয়ড কি? কি বলো? শুনতে পাচ্ছ আমাকে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কি বললাম বলো, একজন উত্তর দাও। স্যার আবার একটু বলেন স্যার। আবার কেন বলতে হবে? মনোযোগ দাও নাই নাকি? অন্য টিভি দেখতেছো নাকি আবার? স্যার, একটি প্রকল্পে বিনিয়োগ করলে স্যার বিনিয়োগকৃত হ্যাঁ, টাকাটা কত সময়ের মধ্যে ফেরত পাওয়া যাবে? সেই সময়টা এক্স্যাক্টলি। আমরা কত সময়ের মধ্যে টাকাটা ফেরত পাবো
অর্থাৎ বিনিয়োগ করে সেটাকে বলা হচ্ছে সেই লেন্থ অফ টাইমটাকে বলা হচ্ছে পেব্যাক পিরিয়ড। অর্থাৎ আমার 1000 টাকা আমি বিনিয়োগ করছি, কয় হাজার টাকা? 1000 1000 টাকা। প্রতি বছরে আমি 250 করে পাচ্ছি, তাহলে কত বছরে টাকাটা ফেরত আসবে? 1000 টাকা 4 বছরে। 4 বছর। এই 4 বছরটাকে বলা হচ্ছে পেব্যাক পিরিয়ড। ওকে, নেক্সটে আসো। নেক্সটে আসো, আরেকটা টপিক আসো। কোনগুলো পড়ে নিবা, এটা এই টেকনিক গুলো কতগুলো সুবিধা আছে, কতগুলো অসুবিধা আছে, ভালো দিক আছে, মন্দ দিক আছে। কোন সময় এখানে ভালো দিক হলো কি যে এটা আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারি, কিন্তু খারাপ দিক হলো দেখা যাচ্ছে এটা যে আলটিমেটলি ডিসকাউন্ট ফ্যাক্টর ক্যালকুলেশন করা হয়, অর্থাৎ এটা একটা নন ডিসকাউন্ট ফ্যাক্টর, এটা দিয়ে প্রেজেন্ট ভ্যালু আলটিমেটলি আমরা জাস্টিফাই করতে পারি না। এরপর আসো নিট প্রেজেন্ট ভ্যালু, চলে যাও। এই যে একটু এক্সাম্পলটা দেখে নাও, একটু এক্সাম্পলটা দেখে নাও। এক্সাম্পলটা দেখলে উদাহরণ দিলে, এই যে দেখো একটা এক্সাম্পল বলা আছে, একটা এক্সাম্পল আছে না? জি স্যার। কি দেওয়া আছে? প্রজেক্টের গোল প্রজেক্ট, তাই না? না প্রজেক্ট এক্স। প্রজেক্ট তার আগেরটা দেখো, তার আগে একটা এক্সাম্পল আছে, তার আগে একটা আছে দেখো, এটা স্যার। এর আগে আছে একটা, এর আগে আছে একটা, আরেকটা আছে কি? নাই, ওটা নাই না তাহলে। স্যার, পরে এটা নাই। আচ্ছা, ওই এক্স ওয়াইটা দিয়েই দেখো। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো। আচ্ছা দেখো, এখানে দেখো যে প্রজেক্ট এক্সটাই দিয়ে চিন্তা করো, প্রজেক্ট এক্স হচ্ছে কয় হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে? কয় হাজার টাকা? প্রজেক্ট এক্স হচ্ছে 10,000 টাকা 10,000 বিনিয়োগ টাকা, করা হয়েছে, প্রজেক্ট ওয়াই এ 10,000 টাকা বিনিয়োগ করা হয়েছে, কিন্তু প্রজেক্ট এক্স এর ইনফ্লো গুলো হচ্ছে 5,000 5,000 5,000 100 100 100, আর ওয়াই এর হচ্ছে 3,000 4,000 3,000 4,000। কিন্তু দুটো প্রজেক্টের মধ্যে দেখা যাচ্ছে প্রজেক্ট এক্সট্রা থেকে আমি 2 বছরের টাকাটা রিকভার করতে পারতেছি, কিন্তু প্রজেক্ট ওয়াইটা থেকে দেখা যাচ্ছে যে আমার টাকাটা 2-3 বছর লাগতেছে। কয় বছর লাগতেছে? 3 বছর লাগতেছে। তাহলে এক্ষেত্রে যদি আমার প্রজেক্টগুলো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, অর্থাৎ এক্স প্রজেক্ট নিলে ওয়াই প্রজেক্ট নেওয়া যাবে না, অথবা ওয়াই প্রজেক্ট নিলে এক্স প্রজেক্ট নেওয়া যাবে না, তাহলে আমি পেব্যাক পিরিয়ডের সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রজেক্ট এক্স কে নিব, কারণ প্রজেক্ট এক্স আমার টাকাটা 2 বছরের মধ্যে উঠাইতে সহযোগিতা করবে। তবে এটা কেমনে ক্যালকুলেশন করতে হবে, এটা একটা বিষয়, তাই না? জি স্যার। এটা কেমনে ক্যালকুলেশন করতে হবে, তাহলে এটা ক্যালকুলেশনের সূত্র এখানে এইভাবে বইয়ের মধ্যে মনে হয় কোথাও দেওয়া নাই, তোমরা লিখে নিতে পারো সূত্রটা। লেখো লেখো, খাতা থাকলে লেখো। হ্যাঁ, না উপরে দেওয়া আছে, বলা আছে কি? উপরে স্যার নাই, দেওয়া নাই, কত সূত্রটা এইভাবে দেওয়া নাই। না স্যার। হ্যাঁ, আচ্ছা দেওয়া নাই, তোমরা খাতা কলম থাকলে লিখে নাও, যে আমি বুঝাই দিচ্ছি জিনিসটা, ধারণা নাও। লিখবা যে পেব্যাক পিরিয়ড ফর প্রজেক্ট এক্স, একটা একটা লিখতে পারলে দুইটা দ্বিতীয় নম্বরটা করতে পারবা। লেখো এ, এ লেখো, এ, এ প্লাস। লেখছো? জি স্যার। এ দিছো? স্যার তারপর এ দিছো কিনা? জি স্যার। আচ্ছা, যদি না দিয়ে থাকো তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা এটা 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 দেখো, বুঝে নিবা। কাইয়ুম স্ক্রিন বন্ধ করো। স্যারের বলে স্ক্রিন গুলো শেয়ারই, আমার স্যার স্ক্রিন শেয়ার দিবে। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি স্ক্রিন আমি যে ছবি তুলতেছি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এটা দেখা যাচ্ছে এবার? জি স্যার দেখা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে।
হ্যাঁ এখানে এই যে পেব্যাক পিরিয়ড এই সূত্রটা ব্যবহার করবা। হ্যাঁ এ প্লাস এই সূত্র তাতে পি মানে পেব্যাক পিরিয়ড মানে পি পি কি লিখবে পি পি দিয়ে লেখো অথবা এটাকে লিখতে যায় পি পিবি পি পিবিপি ইকুয়াল টু এ প্লাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। দেখো সূত্রটা ব্যাখ্যা শোনো। এ প্লাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত টাকা, আর সিসিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। সিসিএফ মানে হচ্ছে কি টোটাল ক্যাশ ফ্লো কিউমুলেটিভ, যে বছর রিকভার হবে। আর ডিটা হচ্ছে ক্যাশ ফ্লো ডিউরিং দ্য ইয়ার, যে বছর টাকাটা উঠে আসবে সেই টাকাটা। এখন দেখো এই যে এক্সপোজিটের ক্যালকুলেশন করো। এক্সপোজিটে আমার 10,00,000 টাকা, কয় হাজার টাকা আছে এক্সপোজিটে বিনিয়োগ করা হয়েছে, কয় হাজার টাকা? 10,000 টাকা। কথা বলো তাড়াতাড়ি বলো। 10,000 টাকা। এক্সপোজিটে 10,000 টাকা। আচ্ছা দেখো এখন হিসাব করো 10,000 টাকা উঠে আসতেছে কোন বছরে, দেখো কোন বছরে কি উঠে আসতেছে? প্রথম বছর উঠে আসবে না দ্বিতীয় বছর উঠে আসবে? দ্বিতীয় বছর। দ্বিতীয় বছর উঠে আসবে। তাই এখানে বলা হচ্ছে এর মানটা হচ্ছে ইয়ার বিফোর রিকভারি, যে বছর উঠে আসবে তার আগের বছর। তাহলে আগের বছর কত, 1 না 2? 1। তাহলে 1 আমরা দিব, আগের বছরটার নাম দিব 1, তাহলে এর মান কত হবে 1। এটা কি বুঝছো? জি স্যার। এর মান হলো কত 1। ওকে এর মান কত 1, তাহলে 1 প্লাস এখন দেখো ইনিশিয়াল ইনভেস্ট কত বিনিয়োগ করছিলাম 10,000, ওই 10,000 I0 এর মান হচ্ছে 10,000। I0 এর মান কত 10,000। 10,000 ক্লিয়ার? জি স্যার। I0 এর মান কত 10,000। 10,000। হ্যাঁ এখন আসো, এখন দেখো আমার টাকাটা এই যে যেই বছর রিকভার হচ্ছে অর্থাৎ আগের বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, আগের বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, তার মানে আগের বছরের কিউমুলেটিভ কত ক্যাশ ফ্লো, অর্থাৎ 1 ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কত 5,000। বুঝো নাই? জি স্যার। সিএফএফ এর মান কত 5,000। 5,000 কেমনে পাইলাম? কারণ সি বছরের ওইটাই কিউমুলেটিভ, তাহলে 5,000 বসাইলাম। সিএফএফ এর মান 5,000। আর ডি এর মান কোনটা? ডি এর মান হচ্ছে যে বছর আমার টাকা উঠে আসবে সেই বছরটার টাকাটাই হচ্ছে ডি এর মান। তাহলে টাকাটা কোন বছর উঠে আসতেছে 10,000 টাকা? চতুর্থ বছর। না দ্বিতীয় বছরে। দ্বিতীয় বছরে। কোন বছরে? 2 নম্বর বছর। 2 বছরে। তাহলে দ্বিতীয় বছরে ক্যাশ ফ্লো কত 5,000 টাকা। 5,000। তাহলে 10,000 থেকে উপরে 5,000 বাদ দিলে কত হয়? 5,000। 5,000 আর নিচে 5,000। 5,000 ডিভাইডেড বাই 5,000 কত হবে? 1 1 আর 1 এ কত 2। এই জন্য পিরিয়ড এক্স এর পিরিয়ড হচ্ছে 2। এবার ওয়াইটা চিন্তা করো, ওয়াইটা দেখো করতে পারো কিনা। দেখো ওয়াইটার হচ্ছে আমার বিনিয়োগ করছি কত টাকা 10,000 টাকা। 10,000 টাকা উঠে আসতেছে কোন বছরে, দেখো কততম বছর উঠে আসতেছে? ওয়াই প্রজেক্টটা চিন্তা করো এখন। 10,000 টাকা উঠে আসতেছে কোন বছরে? 3 নম্বর বছর। 3 নম্বর বছরে। তাহলে 3 নম্বর বছরে উঠে আসলে আমার এর মানটা কত হবে? যে বছর উঠে আসবে তার আগের বছর 2 ইয়ার। কত হবে? 2 নম্বর 2 ইয়ার। 2। তাহলে আমার আগের বছর হচ্ছে 2 ইয়ার 2, তাহলে এর মান হলো 2। আর I0 এর মান কত হবে 10,000। 10,000 টাকা। রাইট। এখন তো কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কত হবে? যে বছর রিকভার হচ্ছে যে 2 বছর, ওই 2 বছরের টোটাল ক্যাশ ফ্লোর যোগফল। তাহলে রিকভার হচ্ছে কোন বছরে? দ্বিতীয় বছরে। দ্বিতীয় বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কত? 3,000 আর 4,000 7,000। তাহলে সিসিএফ এর মান হচ্ছে 7,000। বুঝছো কি? 7,000। আর 3 নাম্বার এখন ডি এর মান কত? টাকাটা উঠে আসতেছে কোন বছরে? তৃতীয় বছরে। তৃতীয় বছরের ক্যাশ ফ্লো কত 3। এখন ক্যালকুলেশন করো। তাহলে 10,000 থেকে 7,000 গেলে 10,000 থেকে 7,000 গেলে কত? 3,000 আর নিচে 3,000। তাহলে 3 ডিভাইডেড বাই 3 1। এদিকে 2 প্লাস 1 কত হয় 3 3 ইয়ার। এইবারে তোমরা কি বুঝতে পারছো?
স্যার তাহলে প্রথম এক্স এর জন্য তাহলে 5000 কিউমুলেটিভ নিলাম কেন? ওখানে 5000 এক্স আছে। এর জন্য 5000 কিউমুলেটিভ নিলাম হলো আমাদের আগের বছর কোনটা টাকাটা উঠে আসতেছে এক্স এর বছর দ্বিতীয় বছরে। জি স্যার, প্রজেক্ট এক্স এর ক্ষেত্রে টাকা উঠে আসতেছে কোন বছরে? দ্বিতীয় বছরে। দেখো প্রজেক্ট এক্স এর ক্ষেত্রে টাকা উঠে আসতেছে কততম বছরে? দ্বিতীয় প্রথম না বছর। দ্বিতীয়। আচ্ছা দ্বিতীয় বছরে উঠে আসলে দ্বিতীয় বছরে আগের বছরকে 1 তাই কিনা? জি স্যার। জি স্যার। এই জন্য এর জায়গায় আমরা 1 লিখছি। তাহলে আর সিএফএফ টা হলো কি আলটিমেটলি অর্থাৎ যেই বছর টাকাটা উঠে আসবে তার আগের বছর পর্যন্ত ক্যাশ ফ্লোর যোগফল। তাহলে আগের তো এক বছরে আছে, এক বছরের যোগফল তো মাত্র 5000ই আছে। বুঝো নাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি স্যার। বুঝছো কিনা তাড়াতাড়ি বলো। জি স্যার, বুঝতে পারছি। না বুঝলে তাড়াতাড়ি বলো। সবাই বুঝছো? স্যার আরেকবার বলেন স্যার। এই 3 নাম্বারটা দেখো দেখো তোমাদের কথার সমস্যা কোনটা বুঝো নাই, এক্সটা না ওয়াইটা? কোথায় হাত দিতে এই কথা বলছেন স্যার? কাইয়ুম একটু স্ক্রিন শেয়ার দিলে ভালো মতো বুঝবে সবাই। কাইয়ুম তুমি স্ক্রিন শেয়ার দাও তো। এটা সূত্র তো তোমার কাছে আছে নাকি? স্যার সূত্রটা তো লেখা নাই, তো রেকর্ড তো। লেখো 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 তুমি যে স্যার সূত্রটা লিখছি স্যার। হ্যাঁ লেখো। তাহলে এ কোনটা, এর মান মানে কি? যে বছর উঠে আসবে তার আগের বছর, রেকর্ড করতেছি না সূত্র। তার জি আগের স্যার। ইয়ার। ওকে। আর আই নট মানে কি? কত টাকা বিনিয়োগ করছি? ইনিশিয়াল ইনভেস্ট। হ্যাঁ যত টাকা বিনিয়োগ করছি সেটা আই নট। আর সিসিএফ মানে কি? আমার যে টাকা উঠে আসছে তার আগের বছর পর্যন্ত, তার আগের বছর পর্যন্ত ক্যাশ ফ্লো গুলো যোগফল। আর ডিটা হচ্ছে যে টাকা উঠে আসবে সেই বছরের ক্যাশ ফ্লোর পরিমাণটা। স্যার সিসিএফ টা একটু ভালো করে বুঝিয়ে দেন স্যার। সিসিএফ টা বুঝো নাই? আচ্ছা না বুঝলে আমাকে এখন করে তোমাদেরকে আচ্ছা দেখো দেখো আচ্ছা আমি করে দিচ্ছি। হ্যাঁ তোমরা স্ক্রিন শেয়ারে বুঝতে পারবা। একটু ওয়েট করো, 2 মিনিট ওয়েট করো নাকি? জি স্যার। 2 মিনিট ওয়েট করো। জি স্যার, সমস্যা নেই স্যার। হ্যাঁ আচ্ছা 2 মিনিট ওয়েট করো, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে? দেখতে পাবা। জি স্যার। হ্যাঁ দেখো এই দেখা যাচ্ছে, জি স্যার। দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা দেখো এখানে আমার 10,000 টাকা উপরে আছে তাই না? এটা কি আউটফ্লো? আমি এক্স প্রজেক্টের কথা বলতেছি। দেখো তার আগে কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা আমি ক্যালকুলেশন করে নিয়েছি ডান পাশে। দেখো প্রতি বছর ইয়ার কয়টা? 5টা। কয়টা? 5টা। 5টা। তাহলে প্রথম বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কত? 5000। দ্বিতীয় বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কত? 5 আর 5 কত? 10,000। তৃতীয় বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কত? 10,000 আর 1,000 11,000। কি এগুলো সমস্যা নাই তো বুঝতে নাকি? ডান দিকে এই যে ডান দিকে সিএফএফ ক্যালকুলেশন করছি নাকি? প্রথম বছরের স্যার। কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কত? 5000। 5,000। দ্বিতীয় বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কত? 10,000। 10,000। তৃতীয় বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কত? 11। 11,000। 11,000। চতুর্থ বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কত? 11,100। 11,100। পঞ্চম বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কত? 11,200। আচ্ছা বইটাতে যেহেতু এটা নাই দেওয়া এইভাবে তোমাদেরকে এটা বুঝে নি। এখন দেখো আমার 1,000 টাকা উঠে আসতেছে কোন বছরে? 1,000 টাকা। দ্বিতীয় বছরে। কোন বছরে? দ্বিতীয় বছর। 10,000 কিন্তু টাকা। এর মানটা কি? যে বছরে টাকা উঠে আসবে তার আগের বছর, তার আগের বছর কোন বছর? প্রথম বছর না দ্বিতীয় বছর? প্রথম বছর। এই জন্য প্রথম বছর মানে কি 1 ইয়ার, এই জন্য 1 লেখা হয়েছে। এর পরিবর্তে কি লেখা হয়েছে? 1। 1। 1 প্লাস। তাহলে বিনিয়োগ কত টাকা আউটফ্লো করছি? 10,000। এই যে 10,000 আউটফ্লো লিখছি। 10,000। 10,000 এইটুকু বুঝতে অসুবিধা নাই তো নাকি? ওকে। এরপরে দেখো সিএফএফ অর্থাৎ রিকভার, আমার যে বছর রিকভার হবে যে ইয়ারে তার আগের বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। কোন বছরের? সিএফএফ টা হচ্ছে আগের বছরের। কোন বছরের? আগের বছরের। এই যে বিফোর। তাহলে আমার রিকভার হচ্ছে কোন বছরে? আগের বছরের। দ্বিতীয় বছরে। তাহলে আগের বছর কোনটা? 1 ইয়ার। তাহলে 1 ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কত? 5,000। এই জন্য 5 লেখা হয়েছে। এবার বুঝতে অসুবিধা কারো? হ্যাঁ এখন আসো ডি কি?
ডি হলো যে বছরে আমার টাকা রিকভার হবে, কোন বছরে টাকা রিকভারি হবে, যে বছরে টাকা রিকভার হবে ওই বছরের ক্যাশ ফ্লো। তাহলে টাকাটা আমার ফুল রিকভার হচ্ছে কোন বছরে? দ্বিতীয় বছরে। এই 5000 ডি এর মানটা হচ্ছে সেই দ্বিতীয় বছরের ক্যাশ ফ্লো। এখন যোগ বিয়োগ করলে আসবে আলটিমেটলি রেজাল্ট কত? 2 ইয়ার। ভাগ বা অন্য কিছু করলে। এখন বলো, এখন কোনো প্রশ্ন? এখন তোমরা এটা বুঝতে কারো অসুবিধা? না স্যার। না, এখন তোমরা এখন যাও, এখন তাহলে স্ক্রিন শেয়ার দাও, ওই যে ওইটা ইয়াটা স্ক্রিন শেয়ার দাও, তোমরা এখন স্ক্রিন শেয়ার দাও। স্যার আপনার স্ক্রিন শেয়ারটা একটু অফ করতে হবে, তাহলে হবে। আমারটা অফ করে দিচ্ছি আমি। হ্যাঁ দাও। এইখানে আসো একটু। এখন দেখো এক্স প্রজেক্ট বুঝছো, এখন ওয়াই প্রজেক্টে দেখো একটু, আর একটু তোমাদের ক্লারিফাই, আর একটু ক্লিয়ারের জন্য ওয়াই প্রজেক্ট দেখো। ওয়াই প্রজেক্টে এর মান কত বলো তো? কে বলতে পারে? টাকাটা 10,000 টাকা উঠে আসতেছে কোন বছরে? এটা 2 নম্বর বছরে। 2 নম্বর নম্বর বছরে ওয়াইটা। ও ওয়াই হ্যাঁ, টাকাটা উঠে আসতেছে কোন বছরে? 3 নাম্বার বছরে। 3 তিন নম্বর নম্বর বছরে। তাহলে এর মান কত? 2 2 আগের বছর, তাহলে এর মান 2। ওকে, এবার বলো আই নোটের মান কত? 10,000 টাকা, 10,000। 10,000 টাকা। 10,000। এবার সিএফ মানে কি? টাকাটা উঠে আসতেছে তার আগের বছর, আগের বছর মানে 2 ইয়ার। 2 ইয়ারের ক্যাশ ফ্লো কিউমুলেটিভ কত হবে? 7,000 টাকা। 4000 7,000। 3 7,000 7,000 7,000 তাহলে সিএফ এর মান হচ্ছে 7,000। তারপর ডি এর মান কত হবে? টাকাটা কোন বছর উঠে আসতেছে? তৃতীয় বছরে। পুরো টাকাটা উঠে আসতেছে তৃতীয় বছরে। তাহলে দিয়ে তৃতীয় বছরে যে উঠে আসতেছে ওই বছরের ক্যাশ ফ্লো কত? 3,000 টাকা। 3,000। এই ডি এর মান হলো 3। তাহলে 10,000 থেকে 7,000 বাদ থাকে 3 ডিভাইডেড বাই 3। তাহলে 1 এদিকে 2 3, এজন্য পেব্যাক পিরিয়ড হচ্ছে 3 ইয়ার। আর কোনো সমস্যা? নেক্সট আসো, নিট প্রেজেন্ট ভ্যালু আসো। এটা শেষ। এই যে এখানে আসো, এই সূত্র মুখস্থ করতে হবে। তোমরা অলরেডি টাইম ভ্যালু অফ মানি পড়ছো নাকি? নিট প্রেজেন্ট ভ্যালু হলো প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো। ক্যাশ ফ্লো ব্লককে আলাদা করব, আর ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে বাদ দিলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু। সূত্র মনে রাখতে হবে। নিট প্রেজেন্ট ভ্যালুর মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ওই প্রজেক্টটা হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করব, আর যদি লেস দেন 0 হয়, নেগেটিভ হয়, তাহলে ওই ধরনের প্রজেক্টগুলো আমরা অ্যাকসেপ্ট করব না। তবে অনেকগুলো প্রজেক্টের মধ্যে যদি আমাদের একটা প্রজেক্ট কিনতে হয়, তাহলে অনেকগুলো প্রজেক্টের মধ্যে যার নিট প্রেজেন্ট ভ্যালুটা সবচেয়ে বেশি, আমরা সেই প্রজেক্টটাকে কি করব? গ্রহণ করব। বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, সেই প্রজেক্টটাকে আমরা গ্রহণ করব। এরকম অঙ্ক এখানে এরা স্প্রেডশিটে করে দিছে। হ্যাঁ, এই যে দেখো একটা 425 পৃষ্ঠায় আসো, এটা সূত্র মনে রাখতে হবে। হ্যাঁ আসো, ঘুরে আসো। এই যে এদিকে এই যে ছকটা দেখো, ছকটা দেখো। এই যে এই যে একটা কি দেখালো? ফিগার 9.2। ফিগার 9.2। এই যে এখানে আসো, দেখো এখানে আসে দেখো, এখানে প্রজেক্ট একটা এ প্রজেক্টের 42,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। তাহলে ওটা ইনফ্লো না আউটফ্লো? এটা আউটফ্লো। মাইনাসে বলা আছে। আর ওই এই প্রজেক্ট থেকে আমাদের প্রতি বছরে পাচ্ছি, প্রথম বছরে পাচ্ছি 14,000, দ্বিতীয় বছর পাচ্ছি 14,000, তৃতীয় বছর 14,000, 14,555, এইভাবে 14,000 টাকা করে পাচ্ছি। এখন বলে দেওয়া আছে কের মান। কেউ হচ্ছে একটা ডিসকাউন্ট ফ্যাক্টর, যেই ফ্যাক্টর দিয়ে আমরা এই প্রজেক্টগুলোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব। এই ডিসকাউন্ট ফ্যাক্টর এটা আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। তো এখানে তারা আলটিমেটলি যে ক্যাশ ফ্লো গুলোকে বিভিন্ন পিরিয়ডে ডিসকাউন্ট করে বিভিন্ন ভ্যালু পাইছে। ভ্যালু পেয়ে যে ভ্যালুগুলোর টোটাল যোগফল আলটিমেটলি তারা যেটা পাইলো ইনফ্লো গুলো, সেটা হলো 53,000 থেকে 42,000 বাদ দিলে যেটা থাকে সেটা হলো 11,097 টাকা। তোমাদের কাছে খাতা কলম যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে তোমরা দ্বিতীয় নম্বর প্রজেক্টটা থেকেই বুঝতে পারবা জিনিসটা কেমনে করা হলো। দেখো দ্বিতীয় নম্বর প্রজেক্টে আসো। বিনিয়োগ করা হয়েছে কয় টাকা? আউটফ্লো কত দ্বিতীয় প্রজেক্টে? 45,000। 42,000 টাকা বিনিয়োগ করলে প্রথম বছরে কত টাকা আসতেছে?
28,000 28,000। দ্বিতীয় বছর কত আসছে? 12,000 তৃতীয় বছরে কত আসছে? 10,000 চতুর্থ বছরে কত আসছে? 10,000 পঞ্চম বছরে 10,000। এখন তাহলে আমাকে এই 24 এই 10% দিয়ে ডিসকাউন্ট করতে হবে প্রথম বছর। তাহলে প্রথম বছরকে যদি 10% দিয়ে ডিসকাউন্ট করি, তোমরা সূত্র অলরেডি জানো, যদি ক্যালকুলেটর হাতে থাকে তাহলে চাপো, তোমাদের সাথে যদি ক্যালকুলেটর থাকে তাহলে চাপো। কেমনে চাপবা? 28,000 28,000 ব্র্যাকেট দাও, দিছো? জি স্যার দাও ব্র্যাকেট 1 প্লাস 0.10 দাও, 1 প্লাস 0.10 1 প্লাস 0.10 জি স্যার তারপর দিছো? ব্র্যাকেট ক্লোজ করো। ক্লোজ টু দি পাওয়ার ইনভার্স 1 দাও, টু দি পাওয়ার ইনভার্স 1 দিছো? ইনভার্স 1 টু দি পাওয়ার ইনভার্স 1 মাইনাস 1 25,454। মিলছে? জি স্যার। তাহলে প্রথম বছরের প্রেজেন্ট ভ্যালু পাইলাম 10% এ 25,000 করো, লেখো আবার ঠিক দ্বিতীয় বছরে 12,000 লেখো। 12,000 ইনটু 1 প্লাস 0.10 ব্র্যাকেট দাও ওই আগের মতো 12,000 ইনটু ব্র্যাকেট 12,000 ব্র্যাকেট 1 প্লাস 0.10 টু দি পাওয়ার। এটা দ্বিতীয় বছরের পাওয়ার কি হবে? টু দি পাওয়ার মাইনাস 2, টু দি পাওয়ার মাইনাস 2। দেখো চাপো কত আসে? কি হলো টু দি পাওয়ার -2 দে 9,000 12,000 9,917 স্যার। হ্যাঁ, তাহলে তৃতীয় বছর হলে পাওয়ার 3 হবে, চতুর্থ বছর হলে 0.1 পাওয়ার 4 হবে, পঞ্চম বছরে পাওয়ার 4 হবে। আর তখন ওই বছরের ক্যাশ ফ্লো গুলো ব্যবহার করে আমরা এটাকে যেগুলা পাইলাম, এগুলো ইনফ্লো গুলোর টোটাল আমরা একটা রেজাল্ট পাইলাম, প্রেজেন্ট ভ্যালু পাইলাম। এগুলো কার পাইলাম? 25,400, 9,917, 7,015, 6,830, 602 এগুলা কার? ইনফ্লো না আউটফ্লোর? আরে ইনভার্স বলছে ইনভার্স ইনফ্লো মানে কোন কি flow? balance আনতে বলছে ইনফ্লো। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো কত পাইলাম? ওই জানে টোটাল প্রেজেন্ট ভ্যালু ইনফ্লো যোগ করো, যোগ করে পাইলাম কত? 10,900 সরি 55,924 জালে পাওয়ার জানি রে 55,924 পাইলাম। আর আউটফ্লো কত ছিল? হ্যাঁ, আউটফ্লোর এখন প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করো। যত দিবি তত পাওয়ার আসে আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু 45,000 হবে। কেন হবে? তুমি দেখো 45,000 ইনটু 45,000 দাও, আবার দাও, তুমি দাও 45,000 ব্র্যাকেট 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 0 দাও। 0 দিলে ওটার মান কি হবে? 1 ইনটু 45, আলটিমেট কত রেজাল্ট আসবে? 45। তাহলে আমার আউটফ্লো হলো, টোটাল আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু হলো 45,000, ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু হলো 55,924। তাহলে ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু থেকে আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু যদি বাদ দিই তাহলে যেটা থাকবে সেটার নাম হবে নিট প্রেজেন্ট ভ্যালু। 55,924 থেকে 45,000 টাকা বাদ দিয়ে দাও, থাকবে 10,924। কারো অসুবিধা? না স্যার। মুই ইনভার্স বুঝিনি স্যার ওকে, হ্যাঁ, তাহলে এই টেকনিক শেষ নাকি? এই টেকনিক শেষ। হ্যাঁ, এই টেকনিক এটা এনপিভি টেকনিক ইনভার্স তো -1 করতেছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। যাও ও টেকনিকে চলে যাও। যাও। আইআরআর কোন এটা রেট? আইআরআর। আচ্ছা, আইআরআর কি আগে বলি। আইআরআর মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, ইন্টারনাল রেট অফ রিটার্ন, বুঝছো কিনা? ইন্টারনাল রেট অফ, উত্তর দাও আমাকে, উত্তর দাও, শেষ করতে হবে। ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন। আচ্ছা, সহজ কথাই বলো, আইআরআর হচ্ছে, আইআরআর মানে হচ্ছে কে মানে ডিসকাউন্ট রেট। আইআরআর হচ্ছে ডিসকাউন্ট রেট। তবে যেই ডিসকাউন্ট রেটটা ব্যবহার করলে এমপিভির মানটা 0 হবে। কার মানটা 0 হবে? এমপিভি। পূর্বেরটাতে যাও, আমি যদি না বুঝো পূর্বেরটাতে যাও, ওই ছকটা যেটা করলাম। আচ্ছা, এখানে দেখো তো আমরা কত পার্সেন্ট ব্যবহার করছি? 10% ব্যবহার করছি, তাই না? জি স্যার।
10% ব্যবহার করে এনপিভির মান হচ্ছে কত? 10,924 নাকি? কত আসছে? 10,924। 924। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হলো আমি এমন একটা কের মান ব্যবহার করব যেই রেটটা ব্যবহার করলে আমার এনপিভি, এই যে এনপিভিটা আসলে ওইখানে আউটফ্লো 45 আছে আর ইনফ্লো গুলোর প্রেজেন্ট গুলো 45 হবে, অর্থাৎ 0 হবে। ওই রেটটাকে বলা হচ্ছে আইআরআর। অর্থাৎ যেই রেটটা কের যে রেটটা ব্যবহার করলে এনপিভির মানটা 0 হবে, ওই রেটটাকে বলা হচ্ছে কোন কি? আইআরআর। ওই রেটটার নাম কি? IRR ওই রেটটার নাম কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর। আইআরআর। হ্যাঁ, ওকে। আইআরআর ক্যালকুলেশন করতে গেলে সূত্র ব্যবহার করতে হবে। হ্যাঁ, আইআরআর ক্যালকুলেশনের জন্য সূত্র আছে, তো তোমাদের এই সূত্র বইয়ের মধ্যে দেওয়া নাই, আর বইয়ের মধ্যে পাওয়ারও কথা না। এই সূত্র কি আমি লিখে দিব না আমার ওই যে পেপারটা দেখবো ওইখানে ভালো করে দেওয়া আছে? বুঝছো কিনা? স্যার এখন একটু লিখে দেন। লিখে দিব, তাহলে লিখে দিলে তোমরা 2 মিনিট ওয়েট করো আর লেখাগুলো বুঝে নিবা। হ্যাঁ, আমি বলবো সাথে সাথে লিখে নিবা। ওকে স্যার। হ্যাঁ, বুঝছো কিনা? সাথে সাথে তোমরা আমি বর্ণনা করবো আর লিখে লিখবা। জি স্যার, জি স্যার। কি এটা বলে IRR তাই না? একটা পনেরো জমা দেবে। কি আবার কি কথা বল রাখো? এটা ভিডিও চালু করে দে রে কে রে পাস করা বাংলা ভিডিও থেকে চল বন্ধ তাই রে ভিডিও বন্ধ সরি বন্ধ সারের অডিও শালা কইলো তো কথা চুল বাঁধি ই মানে জুটি বাঁধে মানে কি রে জাহাঙ্গীর, আচ্ছা ভেরিয়েবলের মধ্যে যদি মনে করো যে তোমার ইয়ে হয়, স্যাম্পল সাইজ যদি কম বেশি হয় তাহলে কি প্রবলেম হবে? ভেরিয়েবলের মধ্যে কম বেশি হয় তুমি কি আলাদা আলাদা অ্যানালিসিস করতেছো ভেরিয়েবল গুলা? একটা ক্লাস্টারে 721 অবজার্ভ, হ্যাঁ, আরেকটা ক্লাস্টারে 715 অবজার্ভ, প্যানেল হবে না। তোমাকে তাহলে ছয়টা ওপর থেকে কমাতে হবে, তোমাকে ইউনিক করে নিতে হবে। আমাদের এই জিনিসটা ইমব্যালেন্স ছিল। প্রবলেম হবে। হ্যাঁ, দরকার হলে তুমি যে উপরে যেগুলো করছো না, এই যেটা সবচেয়ে কম, এই 715 সবচেয়ে কম না, এটাকে তুমি ইউনিক করো। বলে ওখান থেকে 6টা কোশ্চেন তোমাকে বাদ দিয়ে দিতে হবে, 6টা বাদ দিয়ে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু কোশ্চেন হয়ে যাবে। এগুলোকে সব 15 করে দাও, 15 তাহলে প্যানেল দেখাবো, বুঝতে পারছো? প্যানেল দেখাবো, প্যানেল দেখাবো না, এই অ্যানালাইসিস গুলো ভালো হবে না। তোমরা যখন এটা দেখবে না তখন বলবো যে এটা তো মানে যদিও রেজাল্ট দেখো বাট হেল্পার হবে না, কিন্তু এটা প্যানেল হিসেবে তখন নিবে। কি বাত লাগে আবার দাদা পাগলা শুয়ে কেউ যদি আর ভিডিও দেখাবে তো দেখাই কি কর হ্যাঁ, সহজভাবে চিন্তা করবো। হ্যাঁ, ক্রিটিক্যাল চিন্তা করবো না, বুঝে নিবা। বুঝছো কিনা? আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, তোমরা কি আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমাদের যেটা বন্ধ করো। জি স্যার বন্ধ করছি স্যার। হ্যাঁ, বন্ধ করো। দেখা যাচ্ছে তো নাকি? কেন আসবে না? এখানে কি তোমার ওই দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার বোঝা যাচ্ছে না? তাড়াতাড়ি করে লেখা যাচ্ছে
আচ্ছা কি লেখা ওটা এনপিএল নাকি এটা আমার টেকনিক্যাল প্রবলেম। দেখা যাচ্ছে? একটু ঝাপসা স্যার, লিখলাম না বলে দেন স্যার, বলে দিলে স্যার বোঝা যাবে স্যার। বোঝা যায় না লেখাগুলা? এনপিএল না ঝাপসা একটু স্যার। স্যার একটু বলুন আমার ক্যামেরাটার সমস্যা নাকি? আচ্ছা, আবার দেখো। তাহলে যে এই মিনিমাম লেসন এটা দেওয়া না, এটা তুমি দিতে পারবা, কিন্তু এটা তোমার তো পরিমাণটা প্রেজেন্ট ভ্যালু যেমন এস, এটা 1 ফর তো সিরিয়াল, এটা আমরা রেঞ্জ করছি, সেই রেঞ্জটা কত, 1 এর রেঞ্জটা কত, এইবার ফর এক্সাম্পল আগের মতো নাকি? মিনিমাম পেন বোঝা যাচ্ছে তো নাকি? একটু হলে বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার, বললেই বোঝা যাবে। আচ্ছা দেখো, আপনি একটু বললেন। হ্যাঁ, IRR ইকুয়াল টু L। লেখো না বুঝতে পারলে তাড়াতাড়ি লেখো। L ইনপুটের জন্য ব্যবহার করছি, ঠিক আছে, ইনপুটের জন্য ব্যবহার করছি। প্লাস NPV L, NPV সাবস্ক্রিপ্ট L divided by NPV subscript L minus NPV subscript H into H minus L into H minus L। বিজনেস ইনকাম 2 তো আসলে না, 2 মানে আছে, লেখা হয়েছে তো? এটা কত আসবে সেটা তোমার দেখো। জি স্যার। লেখা হয়েছে। আচ্ছা এখন বলি, Lটা কি? L হচ্ছে একটা লোয়ার রেট। এটাকে আমরা আইআর টা ব্যবহার করব, এমন একটা রেট ব্যবহার করব যে রেটে আমার একটা রেট, আমরা র্যান্ডমলি একটা রেট নিব, এটাকে ট্রায়াল এবং এরর মেথডে আমরা আইআর মানটা ক্যালকুলেশন করব। এটা নিয়ে কি ছিল? কি মেথডে? কি মেথডে? হ্যালো, ট্রায়াল এন্ড এরর মেথড নাকি? হ্যাঁ, তাহলে আমি বারবার এই রেটটা যদি ছোট হয়, দুটো রেট থাকবে আমার আইআরআর ক্যালকুলেশনের জন্য। দুটো রেট, কয়টা রেট ব্যবহার করব? দুইটা। তাহলে একটা রেট দিবে আমার পজিটিভ আর একটা রেট দিবে আমার নেগেটিভ ভ্যালু। তাহলে এমন দুটো রেট ব্যবহার করব, লোয়ার রেটটা দিবে আমার পজিটিভ আর হায়ার রেটটা দিবে আমার নেগেটিভ এমপিভি। কি দিবে? লোয়ারটা পজিটিভ আর হায়ারটা নেগেটিভ। হায়ারটা দিবে নেগেটিভ। এই দুটো রেটের মাঝখানে একটা রেট থাকবে, ওই রেটটাকে বলা হচ্ছে আইআরআর। তাহলে এনপিভি লোয়ার রেটের একটা এনপিভি পাবো আর হায়ার রেটের একটা এনপিভি পাবো। লোয়ার রেটের এনপিভিটা হবে পজিটিভ আর হায়ার রেটের এনপিভিটা হবে নেগেটিভ। নেগেটিভটা আমরা এই সূত্রতে দেওয়া আছে, আর ডান দিকে ইনটু হাই মাইনাস লোয়ার রেট বাদ দিব। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো উদাহরণ দিচ্ছি 10% এ এনপিভি হচ্ছে 5000। ক্যালকুলেশন করে পাইলাম 10% এ বিভিন্ন ক্যাশ ফ্লোর এনপিভি কত পাইলাম? 5000। আর 12% এ আমি এনপিভি পাইলাম -2000। -2000 কত পাইলাম? -2000। আর 10% এ এনপিভি কত পাইলাম? 5000। তাহলে একটা লোয়ার রেটটা দিবে আমার পজিটিভ এবং হায়ারটা দিবে আমার নেগেটিভ। এখন বসাবো, তাহলে এল এর মান কত? 10 না 12? 10%, 0.10 এল এর মান। এই জন্য এল এর পরিবর্তে আমি কি লিখছি? 0.10। কি লিখছি? 0.10 প্লাস। তাহলে এইবার দেখো উপরে এনপিভি কত? এনপিভি লোয়ার রেট, অর্থাৎ এনপিভি এল ইকুয়াল টু কত? 5000 না 2000? 5000 উপরে, এই জন্য 5000 বসাইছি। আবার দেখো সূত্রের মধ্যে বলা আছে এনপিভি লোয়ার, অর্থাৎ এনপিভি লোয়ার রেট 5000, অর্থাৎ লোয়ার রেটের এমপিভি কত? 10% এর কত? 5000। এই 5000 বসাইছি। আবার ডান দিকে যেহেতু সূত্রের মাইনাস, এটা সূত্রের মাইনাস বসানো হয়েছে। আবার হায়ার রেটের এমপিভি কত পাইছি? -2000 বসাইছি। ইনটু তাহলে হায়ার রেটটা প্রথমে হবে। হায়ার রেট কত পার্সেন্ট? 12 না 10? 12%, অর্থাৎ 0.10 থেকে লোয়ার রেটটা বাদ দিলাম। লোয়ার রেট কত পার্সেন্ট? -10 এটাকে তোমার ক্যালকুলেটর চাপলে ধরো একটা রেজাল্ট আমার এখানে ধরে নিলাম 10.8 আসছে অথবা অন্য আসে, এই রেটটাকে বলা হচ্ছে 10.80% কে বলা হচ্ছে আইআরআর। এটাকে কি বলা হচ্ছে? আইআরআর। অর্থাৎ এই রেটটাই এমপিভির মানটা কি দিবে? 0 দিবে। কারো অসুবিধা? না স্যার। হ্যাঁ, বইয়ে কিন্তু তোমাদের এইভাবে সরাসরি নাই, তোমরা এই সূত্রগুলো লিখে রাখবা। আসো নেক্সট চ্যাপ্টারে আসো। ওই এই বইটা তোমরা স্ক্রিন শেয়ার দাও। এখন তোমরা স্ক্রিন শেয়ার দাও।
অবশ্যই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে এড করো। এখন মনে করো যে তুমি জানতে চাও যে মেল না ফিমেল, এই যে হলো স্ক্রিনশট দাও। ইয়েস মানে দুটো হলো তোমার অপশন, তাই কথা আমার বলে টু অপশন। তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি এই ধরনের হয় কোয়ালিটি দুটো অপশন, কিন্তু নিউমেরিক্যাল বললেই কিন্তু তখন লিনিয়ার শেয়ারটা অফ করেন। ফার্স্ট রিগ্রেশন। ঠিক আছে, এই বিষয়গুলো তুমি একটু ভালো করে টেক আপ করো, লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনটা ভালো করে করো। পরে তোমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো হবে ইন্ডিপেন্ডেন্ট স্ক্রিনশট দাও। ওকে মানে টেস্ট রান করতে হবে। দিছো? টেস্টটা দিয়ে করো। স্যার দেখাচ্ছে। ইসেটারে তুমি এই যে লজিক এবং প্রববিলিটি শেয়ারটা ঠিক অফ আছে হয়নি স্যার। এটা অ্যানালাইসিস করে দেখো। স্ক্রিনশটটা দিছো? স্যার আপনারটা অফ করলে দেওয়া যাবে স্যার। আমারটা অফ করা আছে মনে হয় নাকি? স্যার আমারটা হয়নি স্যার। না স্যার, অফ করা নাই? না স্যার। এটা যখন তুমি মানে রেজাল্ট বের করবা, রেজাল্ট বের করার পরে এটা কিন্তু টেস্ট হবে, কিন্তু টেস্ট হওয়ার পর রেজাল্টটা নিয়ে আমরা আলোচনা করব কি ঘটনা দাঁড়াচ্ছে। যখন বের হচ্ছে তোমরা, তাহলে তুমি অনেক দূর এগিয়ে গেছো। তোমার এখন মডেল ডেভেলপ করে তোমার অ্যানালাইসিস তো সফটওয়্যার হবে। তোমরা দাও এখন। মডেলটা কি হবে? আর তোমার যদি হয় যে আসলে ইন্স্যুরেন্স অ্যামাউন্ট, তাহলে কিন্তু আমার লজিস্টিক হবে। অ্যামাউন্ট তো নাই স্যার, অ্যামাউন্ট যাও 427 পৃষ্ঠা যাও। যাও। এই যে দেখো উপরে, হ্যাঁ ওখানে দেখো, আরেকটু দেখো, এই যে হ্যাঁ এখানে দেখো, এই যে এই দেখো তো এখানে এই যে আইআরআর কি জিনিস এখন ওই তোমার কোশ্চেন বুঝতে পারছো কি? একটু বুঝতে পারছো কি যে এখানে এমন একটা রেট ব্যবহার করা হয়েছে 19.9% প্রজেক্টকে 19.9% এর কারণে এনপিভির মানটা কি হয়েছে? জিরো জিরো হয়েছে। এই 19.9% কে বলা হচ্ছে আইআরআর। আইআরআর। বি প্রজেক্টের দেখো কত পার্সেন্টে জিরো হয়েছে এনপিভিটা? স্যার 21.7। হ্যাঁ, কিন্তু এখানে বইটাতে বলা নাই কত পার্সেন্ট, কেমনে আইআরআরটা ক্যালকুলেশন করা হবে, এটা তোমাদেরকে ওই সূত্রে ক্যালকুলেশন করতে হবে। আমি যে সূত্রটা, হ্যাঁ জি স্যার। ওকে, নেক্সটে আসো, যাও নেক্সটে আসো, নেক্সট অন্য টপিকসে যাও, আরো যাও। এগুলা শেষ। এই যে নিট প্রেজেন্ট ভ্যালু একটা প্রোফাইল আছে এখানে দেখো। নিট প্রেজেন্ট ভ্যালু প্রোফাইলটা কি? আমি ধারণা দিই যে আমাদের বিভিন্ন ডিসকাউন্ট রেটে এনপিভির মানটা কত হবে, বিভিন্ন রকম হবে। এই বিভিন্ন ডিসকাউন্ট রেটে এনপিভির মানটা যখন আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করব সেটাকে বলা হবে এনপিভি প্রোফাইল। কি বলা হবে? বুঝছো কি? কি বললাম? কি বললাম বলো, তাড়াতাড়ি বলো। হ্যালো, তোমরা শুনতেছো না আমাকে? জি কাকে স্যার। বলি? হাবিব বলো, হাবিব বলো, নাম ধরে বলতে হবে এখন। হাবিব শুনতেছ? হাবিব জি স্যার শুনতেছি, বলেন। শুনতেছ? তাহলে এনপিভি প্রোফাইল কি বললাম? হ্যাঁ স্যার ইকুয়েশনটা তো দেখলাম স্যার, খুব ভালোভাবে বুঝতে পারলাম। আমি এনপিভি, ওটা তো শেষ, কাজ শেষ। এনপিভি প্রোফাইল কি? এনপিভি প্রোফাইল বললাম যখন আমাদের বিভিন্ন ডিসকাউন্ট রেটে এনপিভি গুলা বিভিন্ন রকম পাবো, এই এনপিভি গুলাকে যখন গ্রাফে প্রেজেন্ট করব সেটাকে বলা হচ্ছে এনপিভি প্রোফাইল। জি স্যার। অর্থাৎ আমি 5% এর একটা এমপিভি পাবো, এক ধরনের এমপি পাবো, 10% এর এক ধরনের এমপি পাবো, 15% এর এক ধরনের এমপি পাবো, 20% এর এক ধরনের এমপি পাবো, 25% এর এক ধরনের এমপি পাবো। ওই এমপিভি গুলাকে যখন আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করব সেটাই হবে হলো কি এনপিভি প্রোফাইল। তখন সেটাকে বলা হবে এমপিভি প্রোফাইল। প্রোফাইল। এবার আসো কনফ্লিক্টিং র্যাঙ্কিং আসো। জি স্যার। আচ্ছা, এই একটু ধারণা নাও। কমপ্লিটিং র্যাঙ্কিং আসলে আমাদের প্রজেক্ট গুলোকে যখন ক্যাপিটাল রেশিও নিয়ে আমরা সিদ্ধান্ত নিই, আলটিমেটলি আমাদের দুটো টেকনিক এখানে দেখলাম, একটা হচ্ছে আইআরআর, একটা হচ্ছে এনপিভি, তাই কি না? জি স্যার। একটা দেখলাম কি আইআরআর আর এনপিভি, এবং দেখছি পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ডে ওটাকে ডিসকাউন্টিং ফ্যাক্টর বলা হয় না, ওটা ডিসকাউন্টিং মেথড না। তো এমপিভি এবং আইআরআর এটা দেখো। তো আমরা যখন এমপিভি দিয়ে সিদ্ধান্ত নিচ্ছি তখন একটা প্রজেক্ট অ্যাকসেপ্ট হচ্ছে, আবার যখন আইআরআর দিয়ে সিদ্ধান্ত নিচ্ছি তখন কিন্তু আরেকটা প্রজেক্ট
কি হচ্ছে আরেকটা পজিট আছে। এজন্য আলটিমেটলি এই জন্য একটা কনফ্লিক্ট অ্যারাইজ করতেছে, অর্থাৎ প্রজেক্ট গুলোকে যখন আমরা এমপিবির আলোকে র্যাঙ্কিং করতেছি আবার আইআরআর এর আলোকে র্যাঙ্কিং করতেছি, কিন্তু যেভাবে র্যাঙ্কিং হওয়ার কথা সিমিলার হওয়ার কথা ছিল কিন্তু আলটিমেটলি সিমিলার পাই না। এজন্য তাদের ম্যাগনিটিউড এবং টাইমের ক্ষেত্রে বিভিন্ন রকম পেয়ে যাই আমরা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন, অর্থাৎ এক ক্ষেত্রে দেখি এমপিবিটা অ্যাকসেপ্টেবল, অন্য ক্ষেত্রে দেখি আইআরআরটা অ্যাকসেপ্টেবল। এই জন্য এই জিনিসটা আলটিমেটলি অ্যারাইজ হয়, বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, এখানে দেখবা এমপিবি র্যাঙ্কিং এর সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য আছে। চলে যাও নেক্সট, চলে যাও। আর কি কি আছে? আর কিচ্ছু নাই, এই চ্যাপ্টার শেষ। হ্যাঁ, এখন আসো এক্সারসাইজের, এই এক্সারসাইজের অঙ্কগুলো সেলফ টেস্টের অঙ্কগুলো আগে দেখবা, বাসায় নিজে নিজে করবা। প্রবলেমে এখানে প্রবলেমে যাও, এক্সারসাইজে চলে যাও, এই সূত্রগুলো দেখে নিবা, সূত্রগুলো মুখস্থ করে নিবা। আমি যে সূত্রগুলো বললাম এগুলা থ্রোলি মুখস্থ করবা। হ্যাঁ, এখন প্রবলেমে যাও। এই যে প্রবলেম কোথায় জানি, এই সেলফ টেস্টে নিজে করবা, বইয়ের পিছনে দেওয়া আছে উত্তর। আর প্রবলেম 1, এই 1 থেকে শুরু করে কত নম্বর পর্যন্ত, এই 16টা অঙ্ক করবা কমপক্ষে। 16, এদিকে কত আছে? হ্যাঁ, করো, এই 16টা করো, বহু অঙ্ক আছে। 16টা পর্যন্ত করো। কত পর্যন্ত করবা? 16টা পর্যন্ত। তাহলে এই চ্যাপ্টার শেষ। যেগুলা পারবো না ওগুলা দাগায় রাখবা। এরপরে আরেকটা চ্যাপ্টার, অন্য একটা শুরু করি, রিস্ক এন্ড ডিপার্টমেন্ট, আজ থেকে শেষ করে দিব। রিস্ক এন্ড ডিপার্টমেন্ট 10 নম্বর চ্যাপ্টার। কি নাকি বিরতি নিবা নাকি বিরতি একটানা শেষ করে দিই? স্যার একটু হ্যাঁ চলুক স্যার। এই শেষ করে দিই আর কি। একটা না শেষ করে দেন স্যার। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে যাবে তোমাদের, শেষ আজকে সিলেবাস শেষ। তাহলে আমাদের চ্যাপ্টার কন্টেন্ট, এটা আমাদের 4th নম্বর কন্টেন্ট শেষ করলাম। হ্যাঁ জি স্যার। হ্যাঁ স্যার আজকে কোর্স শেষ। আরেকটা কি কি কন্টেন্ট, এটা কত নম্বর কন্টেন্ট? এটা হলো 5 নম্বর কন্টেন্ট। কয় নাম্বার? 5 নম্বর। 5 নম্বর কন্টেন্ট। আসো, রিস্ক এন্ড ডিফাইনমেন্ট ইন ক্যাপিটাল বাজেটিং, তাই না? আমরা তো ওখানে বিভিন্ন টেকনিক দেখলাম, আইআরআর দেখলাম, পেব্যাক পিরিয়ড দেখলাম, ইন্টারনাল রেট অফ রিটার্ন দেখলাম। ওই বইটাতে 3-4টা টেকনিকের কথা বলা আছে, কিন্তু আরো বিস্তারিত অনেক টেকনিক আছে। মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন আছে, ডিসকাউন্টেড রেট অফ রিটার্ন আছে, তারপর হচ্ছে আরো বিভিন্ন টেকনিক আছে। এখানে ওই আসলে বিস্তারিত আলোচনা করা নাই। তবে তোমাদেরকে যে শীটটা দিচ্ছি আমি, ওই যে জার্নাল থেকে ডাউনলোড করছো, ওইটা থ্রোলি ওখানে দেখবা বিভিন্ন টেকনিকের কথা আমি বলছি। এখন আসো, রিস্ক এন্ড ডিফারমেন্ট ইন ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং এর টেকনিক গুলো আলটিমেটলি এটাই বিষয় না, কতগুলো টেকনিকের মধ্যে রিফাইনমেন্ট নিয়ে আসা হয়েছে, মানে সংস্কার করা হয়েছে। যেমন এমপিভি কে আরো কতগুলো প্রবাবিলিটির সাপেক্ষে অ্যাডজাস্ট করা হয়েছে, রিস্ক ফ্যাক্টরের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে, সিনারিও অ্যানালাইসিস করা হয়েছে, সেনসিটিভিটি অ্যানালাইসিস করা হয়েছে। এই জন্য মডিফাই ভার্সনে আমরা দেখবো, বুঝছো কিনা? তো এখন আসো, রিস্ক এন্ড ডিফাইনমেন্ট থেকে ইন ক্যাপিটাল বাজেটিং এ দেখলে, আসো প্রথম দিকে আমরা আলোচনা করি রিস্ক এন্ড ইন ক্যাশ ফ্লো। উপরে আসো, রিস্ক, এটা ইন্ট্রোডাকশন ইন রিস্ক ক্যাপিটাল বাজেটিং। তাহলে ক্যাপিটাল বাজেটিং এর অনেক বিষয়, অনেকগুলো ফ্যাক্টর আছে, যেগুলো রিস্ক ফ্যাক্টর আমাদের, যেমন হলো যে আমরা যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা ব্যবহার করি, তাই না? কে ব্যবহার করি, কেটা আমরা এমনি ধরে নিলাম, কিন্তু আলটিমেটলি কে কোত্থেকে আসবে, এটা একটা বিষয় না? এই কে নিয়ে আসার জন্য আমরা ব্যবহার করব কি, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলটা ব্যবহার করব, সিএপিএম মডেল। ওইখান থেকে আমরা কে ব্যবহার করতে পারি। ওইখান থেকে যখন আমরা কে ব্যবহার করে এনপিভি ক্যালকুলেশন করব, ওইটাকে, ওই টেকনিকটাকে আমরা তখন বলবো রাডার। কি বলবো? রাডার। এই বইটাতে বলা আছে রাডার কি জিনিস, পৃষ্ঠা নাম্বার 459 পৃষ্ঠায় বলা আছে, যখন আমরা রিস্ক ফ্যাক্টর ব্যবহার করে, রিস্ক ফ্যাক্টর মানে কে এর মানটা আসবে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ওই মডেল ব্যবহার করে যখন এমপিভি ক্যালকুলেশন করব, সেটাকে বলতেছি আমরা রাডার। কি বলতেছি? রাডার। জাস্ট আগের মতোই ক্যালকুলেশন, শুধু ওখানে আমরা এই জিনিসটা নিয়ে আসবো, আর কিচ্ছু না। তারপরে হচ্ছে আর কতগুলো বিষয় আছে, যে সেনসিটিভিটি এন্ড সিনারিও অ্যানালাইসিস। এটা, হ্যাঁ নেক্সটে যাও, তোমরা ধারণা নাও খালি। হ্যাঁ, বইটা তো তোমাদের পড়বা। রিস্ক, যাও, রিস্ক এন্ড ইনফ্লো, এটা চলে যাও, এগুলো বর্ণনা হয়ে গেছে, এটা যাও, ওগুলো করবা। সেনসিটিভিটি এন্ড সিনারিও দেখো, এটা কি জিনিস, যে আমাদের এনপিভি গুলোকে আমরা ক্যালকুলেশন করছি একটা ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে, কিন্তু আলটিমেটলি
একটা প্রজেক্টের বিভিন্ন তিনটা সিনারিও থাকতে পারে, আউটকাম তিন ধরনের হইতে পারে। একটা হচ্ছে পিসিমিস্টিক সিস্টেমে আউটকাম হতে পারে, একটা হচ্ছে মোস্ট লাইকলি সিস্টেমে আউটকাম হতে পারে, আর একটা হচ্ছে অপটিমিস্টিক সিস্টেমে আউটকাম হতে পারে। তাহলে তিন ধরনের সিচুয়েশনে যখন আউটকাম গুলোকে আমরা অ্যানালাইসিস করে এনপিভি কে জাস্টিফাই করব, তখন সেটাকে আমরা বলতে যে সিনারিও অ্যানালাইসিস। এটা এক ধরনের অপর নাম বলা হয় বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, যেটা টেবিল নাম্বার 10.2 এ দেখবা। জাস্ট ক্যালকুলেশন আগের মতো, কোনো সমস্যা নাই। এটা ক্যালকুলেশনের ক্ষেত্রে মেথডের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। জাস্ট মেথডটা যেহেতু তিনটা সিচুয়েশনে দেখানো হবে, এজন্য এটাকে বলা হচ্ছে সিনারিও অ্যানালাইসিস। নেক্সট আসো, যাও যাও, এই যে এটা দেখো এটা স্যার নিচে নিচে, এই যে এটা উপরে যাও উপরে যাও উপরে যাও আরেকটু, এই যে এখানে দেখো, এখানে প্রজেক্ট এ আছে না, প্রজেক্ট বি আছে। প্রজেক্ট এ তে বিনিয়োগ করা হচ্ছে 10,000 টাকা, আর এই বিনিয়োগের ফল দেখা যাচ্ছে তিনটা সিচুয়েশনে ক্যাশ ফ্লো গুলো পাচ্ছি। কয়টা সিচুয়েশনে? তিনটা। একটা হচ্ছে পিসিমিস্টিক সিচুয়েশনে, মানে যখন লোকটার, যখন অর্থাৎ কোম্পানি বা যাই প্রতিষ্ঠানটা বলি, যখন তারা নিরাশ, ওই সিচুয়েশনে তারা একটা ইনফ্লো পাচ্ছে। আর একটা হচ্ছে মোস্ট লাইকলি, যখন হচ্ছে 2,000-2,500 টাকা। অর্থাৎ এই ক্যাশ ফ্লো, তিনটা ক্যাশ ফ্লোকে যখন আমরা অ্যাডজাস্ট করব, তখন এটাকে আসলে সেন্সিটিভিটি অ্যানালাইসিস এর মধ্যে আসতেছে, আর তেমন কিছু না। হ্যাঁ, এই তিনটা সিচুয়েশন। কয়টা? তিনটা। তিনটা। নেক্সট আসো, সিমুলেশন। সিমুলেশন অ্যানালাইসিস। এরপরে আসো সিমুলেশন। সিমুলেশন অ্যানালাইসিসটা হলো এই এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ। এক্ষেত্রে আমরা প্রবাবিলিটি ব্যবহার করব। কি ব্যবহার করব? কি ব্যবহার করব? প্রবাবিলিটি। অর্থাৎ প্রবাবিলিটির সাপেক্ষে তার এনপিভি কে যখন আমরা একটা গ্রাফে রিপ্রেজেন্ট করব, বা একটা নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভে অথবা স্কুনে স্ট্যাটিস্টিক্সে যেখানেই ব্যবহার করি না কেন, এই সিচুয়েশনটাকে তখন এই মেথড বা অ্যাপ্রোচটাকে আমরা বলবো সিমুলেশন। এটাকে বলবো আমরা সিমুলেশন। এটাকে এই জন্য সংজ্ঞায় বলা হচ্ছে এই statistical based behavior approach that applies predetermined probability distribution and random number of to estimate the risky outcome। বিভিন্ন আউটকাম আসতে পারে, আমার মোস্টলি প্রবাবিলিটি থাকতে পারে, তারপর হচ্ছে অপটিমিস্টিক সিচুয়েশন থাকতে পারে, এবং আরেকটা থাকতে পারে কি পিসিমিস্টিক সিচুয়েশনে যখন আমরা এমপিভি গুলাকে তার প্রবাবিলিটি সাপেক্ষে রিপ্রেজেন্ট করব, তখন সেটাকে বলা হচ্ছে সিমুলেশন অ্যাপ্রোচ বা সিমুলেশন মেথড। পড়ে নি ভাইলা, থিওরি জিনিস। আসো চলে যাও। আসো, এই যে ইন্টারন্যাশনাল রিস্ক ম্যানেজমেন্ট, এটা তোমরা যদি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স পড়ে থাকো, হয়তো মেজরে ইয়াতে এমবিএ তে পড়বা, তখন বিস্তারিত জানবা ইন্টারন্যাশনাল রিস্ক গুলা বিভিন্ন ধরনের হয়। রিস্ক গুলোর মধ্যে একটা হচ্ছে এখানে এক্সচেঞ্জ রেট সংক্রান্ত আলোচনা করা হচ্ছে, যে বিভিন্ন দেশের কারেন্সির ভ্যালু এক এক সময় এক এক রকম উঠানামা করতেছে। এই উঠানামার কারণে কোনো কারেন্সি স্ট্রং হয়ে যায়, কোনো কারেন্সি কি হয়ে যায়, উইক হয়ে যায়। এই উইক এবং স্ট্রং হওয়ার কারণে দেখা যাচ্ছে আলটিমেটলি প্রেজেন্ট ভ্যালু কনভার্ট করলেও কিন্তু নিট প্রেজেন্ট ভ্যালুটার সিদ্ধান্তটা আমরা পাই না। এই রিস্কটার কারণে কোনো একটা কেউ লাভবান হয়, আবার কেউ ক্ষতিগ্রস্ত হয় কারেন্সি রিস্কটার কারণে। এই জন্য এইটাই এক্সচেঞ্জ রেট রিস্কটাকে এখানে আলটিমেটলি নিয়ে আসা হয়েছে, যে হঠাৎ করে যদি আমাদের ডলারের দাম কমে যায়, তাহলে ডলারের দাম কমে গেলে দেখা যাচ্ছে হয়তো ওই ডলারের কারেন্সিটা ডিভ্যালু হলো, আর আমাদের বাংলাদেশি কারেন্সিটা স্ট্রং হলো। এক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান লাভবান হবে, কিছু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এখানে একটা রিস্ক থেকে যায়। এরপরে আসো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড, যেটা অলরেডি আমি আলোচনা করলাম। এটা বলার দরকার আছে? তাহলে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেডটা কি? এই যে কে এর মানটা দেখতে পাচ্ছ, এই যে কে এর মানটা 1 প্লাস কে, এই কে এর মানটা আমরা যখন ক্যালকুলেশন করব সিএপিএম মডেলের ইকুয়েশন ব্যবহার করি। কোন মডেলের? সিএপিএম। সিএপিএম মডেলের মান মানে হচ্ছে কি রিস্ক ফ্রি রেট প্লাস বিটা কোএফিসিয়েন্ট ইনটু মার্কেট ফ্যাক্টর মাইনাস রিস্ক ফ্রি রেট। ওইখান থেকে ক্যালকুলেশন করে যখন কে এর মানটা বসাবো এখানে, ওই যে এনপিভিটা পাবো বা যে জিনিসটা পাবো, ওইটার নামকে বলা হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড বা রাডার, সংক্ষেপে বলা হয় রাডার। দেখো নিচে লেখা আছে, রাডার লেখা আছে। উপরে যাও, একটু উপরে যাও, উপরে যাও। কই কই গেল? নিচে নিচে, এই যে নিচে, এই যে নিচে নিচে, এই আরএডি, এই আরএডিটা কেমনে আসলো? এই আরএডি, আর এটা কোত্থেকে আসবে বলো, তাড়াতাড়ি বলো।
সিএপিএম মডেলের ইকুয়েশন ব্যবহার করে। ও স্যার বুঝছো কিনা? জি স্যার হ্যাঁ, বুঝো নাই? বুঝছো কিনা তাড়াতাড়ি বলো। এই না স্যার সিএপিএম সিএপিএম আমি বলতেছি। আচ্ছা দেখো পৃষ্ঠা, অপর পৃষ্ঠায় যাও। এই যে আরডি আছে, আমরা কে বললাম এই কে এর মানটা হলো ডিসকাউন্ট ফ্যাক্টর। এই ডিসকাউন্ট ফ্যাক্টর তো আমরা এমনি ধরে নিচ্ছি বা এমনি দেওয়া থাকবে, কিন্তু এটা দেওয়া থাকবে না, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। কি দিয়ে, কোন ইকুয়েশন ব্যবহার করে? ক্যাপিটাল এসেট প্রাইসিং মডেলের ইকুয়েশনটা ব্যবহার করে। যে ইকুয়েশনটা দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার যাও 460 যাও, আরো যাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, বুঝতে পারবে। এই যে ইকুয়েশনটা ব্যবহার করে, এই যে উপরে ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই যে এখানে RF ইকুয়াল টু বিটা ফ্যাক্টর ইনটু KM মাইনাস RF। এই ইকুয়েশনটা ব্যবহার করে যখন কে এর মান পাবো, ওই কে এর মানটা ওই যেটা পাবো ওইটাকে বলা হচ্ছে রাডার। তখন এনপিভি ক্যালকুলেশন করব। নিচে আসো, দেখো একটা উদাহরণ দেওয়া আছে। এটা স্যার এই যে আরেকটু নিচে, গ্রাফটা নিচে, গ্রাফটা নিচে, এই এটা আরেকটু 11% ক্যালকুলেশন করছে মনে হয়। এই যে 11% ক্যালকুলেশন করছে ওরা। জি স্যার পিরিয়ড দেওয়া আছে, হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর দেওয়া আছে, মার্কেট ইনডেক্স। নিচে নামো তো একটু। এই যে এখানে দেখো, এই যে কের মানটা আসছে না, এই যে কের মানটা পাইছো প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি, বুঝছো কিনা? এই 14%টা আমরা এমনি ধরি নাই। 14% কোত্থেকে ধরছি? রিস্ক পিরিয়ড ব্যবহার করছি, মার্কেট রিটার্ন ব্যবহার করছি, বিট অফ কোএফিসিয়েন্ট ব্যবহার করে 14% নিয়ে আসছি। ওই 14% দিয়ে যখন আমরা এমপিভি ক্যালকুলেশন করব তখন সেটাকে বলবো রাডার, আর কিচ্ছু না। বুঝছো কি তোমরা? রাডার বুঝছো? বুঝছো রাডার? বুঝছো? জি স্যার, জি স্যার। ওকে, চলে যাও, নেক্সটে যাও। এভারেজ নিট প্রেজেন্ট ভ্যালুতে আসো। N1 নিট প্রেজেন্ট ভ্যালু, N1 নিট প্রেজেন্ট ভ্যালু, চলে যাও, এগুলো সব হয়ে গেছে। N1 নিট প্রেজেন্ট ভ্যালু রিফাইনমেন্ট, ওখানে একটা টেকনিক আছে N1 নিট প্রেজেন্ট ভ্যালু, এগুলো দেখবা। দাও, এই যে অ্যানুয়ালাইজ নিট প্রেজেন্ট ভ্যালু। অ্যানুয়ালাইজ নিট প্রেজেন্ট ভ্যালু কেমনে পাবো? আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু নরমালি যেভাবে ক্যালকুলেশন করি সেটা ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে ভাগ দিলে আমরা পাবো অ্যানুয়ালাইজ নিট প্রেজেন্ট ভ্যালু। খুব সহজ সূত্র। নিচে আসো, দেখো সূত্রটা দেখো, এই যে সূত্রটা দেওয়া আছে, দেখো এই যে সূত্র, নিট প্রেজেন্ট ভ্যালু আর নিট প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। তাহলে এনপিভি এর প্রজেক্ট এক্স 11,248 ডিভাইডেড বাই তার প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে ভাগ দিছি 2.8। এর এখানে দেখো এই যে স্টেপ 2 এ যেটা দেখো, একটা উদাহরণ দেখো এখানে নিচে। ধরো এক্স প্রজেক্টের এমপিভি হচ্ছে 11,248 টাকা। কয় হাজার টাকা? 11,248 টাকা। আর তার 10 বছরের 3 বছরের জন্য এনইটি ডিউ এর ফিগার হচ্ছে এখানে 2.48। 2. কত? 48। এটা ক্যালকুলেশন করতে পারবা তো নাকি? এটা ক্যালকুলেশন পারো? এটা সহজ জিনিস। আচ্ছা, চেষ্টা করতে হবে 2.48 কেমনে ক্যালকুলেশন করবা? তোমাদের কাছে ক্যালকুলেটর আছে? আচ্ছা স্যার ক্যালকুলেটর আছে? তাহলে ক্যালকুলেটর চাপো, দেখো কেমনে আসে। দেখো 10 বছর কত পার্সেন্ট ধরছে এখানে, দেখো নিচে এক্স এর নিচে, দেখো নিচে কত পার্সেন্ট, এখানে দেখো এই যে এক্স এর নিচে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর 10% ক্লিয়ার। এই যে এখানে উপরে এই যে ইকুয়েশন 2 নাম্বার স্টেপ, হ্যাঁ এখানে দেখো, এই যে যেখানে ছিল, হ্যাঁ এখানে নিচে, হ্যাঁ নিচে, হ্যাঁ এখানে দেখো, এই যে এক্স এরটা দেখো, এই যে যেখানেই ছিল স্টেপ 2 এর প্রথম ইকুয়েশনটা, যেটা এটা স্যার 11,248 এর নিচে যেটা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর আছে, হ্যাঁ স্যার এখানে কত পার্সেন্ট আছে? 10%। আর কয় বছর? 3 বছর। তাহলে এটার মান আসবে কত? 2.48। এটা টেবিল দেখে করা যায় অথবা হাতে বা ম্যানুয়াল করা যায়। ম্যানুয়াল করলে কি, ক্যালকুলেটর থাকলে চাপো, ক্যালকুলেটর যদি থাকে তোমাদের কাছে চাপো, লেখো 1 মাইনাস, লেখো 1 মাইনাস ব্র্যাকেট দাও, তারপর স্যার 1 প্লাস
1 প্লাস 0.10%, 0.10 মানে 0.10 দাও। 0.10 1 প্লাস 0.10 ব্র্যাকেট ক্লোজ করো। জি স্যার ক্লোজ করছো। এখন টু দি পাওয়ার দাও, পাওয়ার দাও, পাওয়ার ইনভার্স 10 দাও। কয় বছর এখানে? সরি 3 ইয়ার। 3 ইয়ার ইনভার্স 3 দাও, ইনভার্স 3 দিছো। জি স্যার এখন পুরা ফ্যাক্টরটাকে এখন ইকুয়াল দাও কম্পিউটারে চাপো, তোমার ইকুয়াল, তোমার কম্পিউটার বলছি মোবাইলে কি বলে ক্যালকুলেটর ইকুয়াল চাপো, ইকুয়াল চাপছো। জি স্যার ভাগ দাও, ইকুয়াল ভাগ দাও। ভাগ ভাগ দিছো। জি স্যার ভাগ 0.10। 0.10 এখন দেখো কত আসছে রেজাল্ট। 2.48 স্যার 2.47 আসছে না? জি স্যার হ্যাঁ, এইভাবে ক্যালকুলেশন। তাহলে তোমাদের যদি টেবিল না থাকে তাহলে এইভাবে ম্যানুয়ালি ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে এইভাবে আমরা এইভাবে অ্যানুয়ালাইজ নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করব। ওকে, জি স্যার আর তেমন কিছু নাই এখানে। হ্যাঁ, এখন প্রভিলেন্স সেলফ টেস্টের অঙ্কগুলো দেখবা। এক্সারসাইজে চলে যাও, এক্সারসাইজ চলে যাও। এখান থেকে 5 6 হ্যাঁ, এখান থেকে দেখো, এখান থেকে যতদূর পারো। হ্যাঁ, 12 নম্বর পর্যন্ত দেখো। 17টা মনে হয় অঙ্ক আছে। 12 নম্বর পর্যন্ত দিয়েছিলাম 10 পর্যন্ত, 10 পর্যন্ত দেখলে 10 12 পর্যন্ত দেখো। হ্যাঁ, ওকে স্যার বুঝছো কিনা? জি স্যার হ্যাঁ, তোমাদের ক্লাস আজ থেকে এই পর্যন্ত শেষ। আর তোমরা ওইটা জোগাড় করো। আর যে অঙ্কগুলো তোমাদের সমস্যা থাকবে বা করতে পারতেছো না বা বুঝতে পারতেছো না, সেগুলো দাগায় রাখবা। ওকে, জি স্যার ওকে আর আমি যে শীটটা দিছি, ওই যে তোমরা যেটা জানান গ্রিন, ওইটা করবা। এই পর্যন্ত তোমাদের সিলেবাস। হ্যাঁ, ওকে। জি স্যার আর কিছু? তাহলে আজকে এই পর্যন্ত আমার। হ্যাঁ, আমি তোমাদের প্রায় 100%ই শেষ করে দিলাম। এখন তোমরা পড়াশোনা করো, বুঝছো কিনা? জি স্যার পড়াশোনা করো, পরীক্ষার জন্য প্রিপারেশন। যাই পর্যন্ত পড়ানো হয়েছে, যে পর্যন্ত মানে যেগুলো জিনিস সিলেবাসের মধ্যে আছে, সিলেবাস দেখে এবং পড়তে থাকো। ঠিক আছে, জি স্যার। তাহলে শেষ করি নাকি? জি স্যার জি স্যার। হ্যাঁ, আজ থেকে তোমাদের ক্লাস শেষ। আর তোমরা বললাম যেটা আবার বলতেছি, যে সমস্ত অঙ্কগুলোর সমস্যা হবে, সলিউশন থেকে পারবা না, ওগুলো দাগায় রাখবা। বুঝছো কিনা? প্রতিটা চ্যাপ্টারে দাগায় রাখবা। এই প্রবলেমটা বুঝিয়ে নাই, তাহলে আমি একদিন সব অঙ্কগুলো সংক্রান্ত ডিসকাস করবো সময় দিয়ে। ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ক্যাপিটাল বাজেটিং ইন নন প্রফিট অর্গানাইজেশন, এটা আছে না? হ্যাঁ, এটা আছে। শোনো, এটা আমি এখনো স্ক্রিনটা বন্ধ করে নাই। ওই একই জিনিস, যে কত ক্যাপিটাল বাজেটটা আমরা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই, একই জিনিস। হ্যাঁ, জি স্যার। তাহলে এটা গিটম্যানের বইয়ে পাওয়া যাবে না। এটার জন্য ওইটা এক্সট্রা দিছি, গ্রিন এনপিভি দিছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি স্যার। আসসালামু আলাইকুম। পার্টিসিপেট করেছেন 16 জন রেকর্ড আপনার we want to save changes yes ভালো তো রেকর্ড আপ করবি না আলে yes চলতে ম্যানুয়াল কর